দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 9টার খবরে। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিশ আলম। টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামায় পৃথক পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে ভোর আনুমানিক 4টার দিকে। পাহাড় ধসে বসতঘরের উপর মাটি এসে পড়ে। ঘুমন্ত অবস্থায় 5 বছরের সন্তান সহ স্বামী স্ত্রী মাটি চাপা পড়ে মারা যান। এর প্রায় 1.5 ঘন্টা পর ভোর 5:30টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড় ধসে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মারা যান আরেক দম্পতি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করে। খাগড়াছড়িতে বিপদ সীমার উপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10 থেকে 15টি গ্রাম। বাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালা উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 25,000 মানুষ। মহলছড়ি সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটি থেকে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। পানিবন্দী রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির কয়েকশো মানুষ। বাড়ছে গাইবান্ধা, ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চলের নদ নদীর পানি। আমরা আবহাওয়া পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমাদের সঙ্গে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা বান্দরবানে যাব। আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম আছেন আমাদের সঙ্গে। ইয়াসিন, কেমন দেখছেন বান্দরবানের আবহাওয়া পরিস্থিতি? আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের সাঙ্গু নদীর তীরে। আসলে গত যে 4 দিনের টানা বর্ষণ, আজকে যে 5 দিন অতিবাহিত হচ্ছে, এই 5 দিনের টানা বর্ষণে বিভিন্ন জায়গায় পাহাড় ধস এবং নির্মাণে প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোর রাতেই কিন্তু বান্দরবানের লামা উপজেলার রাজনগর ইউনিয়নের পাগলাঝিরি এলাকায় পৃথক 2টি ঘটনায় 2 পরিবারের 5 জন শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েছি পাগলাঝিরি এলাকায় প্রথমে ভোর রাতের দিকে একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে স্বামী স্ত্রী সহ তাদের 5 বছরের একটি শিশু মারা যায় এবং ভোর 4:30টার দিকে আরও একটি পৃথক ঘটনার কারণে কিন্তু বান্দরবানের একই এলাকায় একই ইউনিয়নে 2 জনের মৃত্যু হয়েছে, স্বামী স্ত্রী। তাদের মোট 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে পাহাড় ধসের অতীত যে টানা বর্ষণ, এটির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় একই এলাকায় পৃথক 2টি ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যে যে আইনি প্রক্রিয়া আছে সেটি তারা করছে এবং পাশাপাশি উদ্ধারের পাশাপাশি এলাকার মানুষ যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকেও সরিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গায় নিরাপদে সরিয়ে আসা হচ্ছে। তেমনি বান্দরবানের যে 7 উপজেলার 34 ইউনিয়ন 2 পৌরসভায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেই সমস্ত মানুষগুলোকে সরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ব্যয় করা হয়েছে। আমরা দেখেছি যৌথ বাহিনীর উদ্যোগে বিভিন্ন জায়গাগুলোতে আসলে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আসা হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকা যে সমস্ত এলাকাগুলোতে কোহালং থেকে শুরু করে বান্দরবানের লামা, রংচুরি, রুমা, এরপরে যে নাইকনছড়ি, বাইশারি যে সমস্ত জায়গায় নির্মাণ প্লাবিত হয়েছে সেই সমস্ত এলাকা আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি যে সমস্ত এলাকা আমরা পৌর এলাকায় রয়েছে প্রায় 19টি আশ্রয় কেন্দ্র, যাই 19টির মধ্যে 15টিতে ইতিমধ্যে প্রায় 4,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে এবং তাদেরকে দুপুরে এবং রাতে রান্না করে খাবারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বান্দরবানে অতিবৃষ্টি এবং টানা বর্ষণের কারণে নির্মন্ত্র প্লাবিত সংখ্যা সময়ে গড়ানোর সাথে সাথে নির্মন্ত্র প্লাবিত সংখ্যা বাড়ছে। এই সংখ্যার কারণে পাহাড়ে যারা খেটে খাওয়া মানুষ এবং নির্মন্ত্রণে বসবাস করে তারা যেমন পড়েছে বিপাকে এবং অন্যদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষের মধ্যে আসলে বেড়েছে অনেকটা ঝুঁকি। আমরা অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে গত 24 ঘন্টায় 235 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে এবং 5 জুলাই থেকে এই পর্যন্ত পাহাড়ে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন ঘটনায় ইতিমধ্যে পাহাড়ে যে 760 মিলিমিটার 93 ঘন্টা বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এটির কারণে পাহাড়ের সাঙ্গু এবং মাদামরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাহাড় ধসে এই পর্যন্ত যে গতকাল এবং আজকে মিলে সব মিলিয়ে 5 জন নিহত হয়েছে এবং গত 1 দশকে 110 জনের মতো প্রাণহানি ঘটেছে বান্দরবানে। দর্শক, শুনছিলেন বান্দরবানের পরিস্থিতি। আমরা একটু রাঙামাটিতে যেতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, জলাবদ্ধ পরিস্থিতি রাঙামাটিতে, সেখানকার মানুষজনের অবস্থা কেমন দেখছেন? বিশেষ করে বলা হচ্ছিল রাঙামাটি এবং খাগড়াছড়ির একটি সংযোগ সড়ক আছে, সেটি ডুবে গেছে এবং এই কারণে হচ্ছে সড়ক যোগাযোগ বন্ধ। রাঙামাটি এবং খাগড়াছড়ির পরিস্থিতি কেমন দেখছেন? গত কয়েকদিনের যে টানা বর্ষণ তার কিছুটা আসলে কমেছে। আজ সকাল থেকে
যে ভারী বর্ষণটা কমে গুড়ি গুড়ি বৃষ্টি বা মাঝারি বৃষ্টি পড়ছে, যার ফলে রাঙামাটির যে খাগড়াছড়ি মহলছড়ি সড়কটি ডুবে যাওয়ার খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি রাঙামাটির যে সড়ক যোগাযোগ সেটি আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে। এছাড়া রাঙামাটির বাগাইছড়িও যে পরিস্থিতি সেটা আসলে খুবই অবনতির দিকে। আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম সেখানকার বেশ কিছু স্থানীয়দের সাথে এবং বেশ কিছু এখানকার সহকর্মীদের সাথে, তারা যিনি বলছেন যে 2017 সালের বা 2018 সালের পর এরকম ভয়াবহ বন্যা রাঙামাটি বাগাইছড়িতে এরকম হয়নি এবং খুব দ্রুতই পানি বাড়ছে, যার ফলে এখন পর্যন্ত প্রায় 550 বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং যেভাবে আসলে পানি বাড়ছে তাতে মনে হচ্ছে যে খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বাগাইছড়িতে এবং মানুষজনের আশ্রয় কেন্দ্রে ফিরে যাওয়া এবং মানুষজন হঠাৎ করে পানি বাড়ার কারণে ওখানকার মানুষজনের যে ঘরের জিনিসপত্র নিয়ে যে আসলে কোথায় রাখবে সেটি আসলে পাচ্ছে না। পাশের যে বিদ্যালয় আশ্রয় কেন্দ্রগুলো ব্যবহার করা হতো সেই বিদ্যালয়গুলো তো পানি উঠতে শুরু করায় আসলে তারা বিপাকে পড়তে শুরু করেছেন যে মানুষজন কোথায় যাবেন। এছাড়া রাঙামাটির বিলাইছড়ির যে ফারুয়ার একটি গ্রাম আছে সেখানকার অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি, সেখানকার মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আসলে জানাটা খুবই কঠিন হয়ে পড়ে। যতটুকু আমরা জানতে পেরেছি সেখানকার বন্যা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে, সেখানকার জমিগুলো ডুবে গেছে এবং বাজার এবং আশেপাশের গ্রামে সেটি প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। রাঙামাটির যে আশপাশের যে খবরগুলো যদি জানাতে চাই, বেশ কিছু এলাকা গত কয়েকদিনে টানা বর্ষণে রাঙামাটির ঘাগড়া সহ রাঙামাটি শহরের আশপাশে বেশ কিছু বাড়ির আশপাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং তারা সবাই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। আমি রয়েছি রাঙামাটি শহরের রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় একটি আশ্রয় কেন্দ্রে, সেখানে আমি কথা বলেছি এখানকার মানুষের সাথে। তারা প্রত্যেকেই আসলে তাদের ঘরবাড়ি ভেঙে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবাইকে আশ্রয় কেন্দ্রে এসে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য তাদের সব ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র থেকে আমাদের জানানো হয়েছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী নুরুচ্ছাফা মানিক। চেঙ্গি নদীর পানি তো বিপদসীমার উপর দিয়ে বইছে বলা হচ্ছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন? সামিয়া, আমি এখন আছি খাগড়াছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুসলিমপাড়া গ্রামে। সেই মুসলিমপাড়া কিন্তু একদম চেঙ্গি নদী এবং খাগড়াছড়ি যে ছড়া, সেই ছড়া তীরবর্তী একটি গ্রাম। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই গ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচু অঞ্চল যেটি রয়েছে, নিম্নাঞ্চল যেই গ্রামগুলোর এলাকাগুলো রয়েছে, ঘরবাড়িগুলো রয়েছে, সেই গ্রামে কিন্তু পানি, অর্থাৎ গত রাতে চেঙ্গি নদীর যে ঢল ছিল সেই ঢলে কিন্তু পানি ঢুকে পড়ে গ্রামে এবং গ্রামে পানি ঢোকার পর থেকে কিন্তু রাতভর অনেক বাড়িতে কিন্তু পানি ছিল। তবে স্থানীয়রা বলছেন সকাল 7টার পর থেকে কিন্তু এই মুসলিমপাড়ার যে নদী তীরবর্তী গ্রামটি, এই মুসলিমপাড়ার বিভিন্ন বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কিন্তু পানি নামতে শুরু করেছে বলে এখানকার স্থানীয়রা বলছেন। তবে অন্যান্য যেসব গ্রাম রয়েছে আশপাশে, ঠাকুরছড়া কিংবা হচ্ছে মহালছড়ির যে দিকে অন্যান্য গ্রামগুলো রয়েছে চেঙ্গি তীরবর্তী, সেখানে কিন্তু অনেক গ্রাম কিন্তু এখনো পানি বন্দী রয়েছে, অনেক হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং একই সাথে খাগড়াছড়ি সদর ছাড়াও কিন্তু পানছড়িত, অর্থাৎ যেখান থেকে চেঙ্গি নদীর উৎপত্তি, সেদিকেও কিন্তু অনেক মানুষ পানিবন্দী রয়েছে বলে আমরা কিন্তু দেখেছি এবং খবর পেয়েছি। চেঙ্গি নদী ছাড়াও কিন্তু মাইনী নদীর যে উপকূলে, মাইনী নদী অববাহিকায় যেই গ্রামগুলো রয়েছে, ডিগিনালা উপজেলার মাইনী, ছোট মেরুম, কবাখালী থেকে শুরু করে অন্যান্য যে গ্রামগুলো রয়েছে, সেখানেও কিন্তু মানুষ অনেকটা পানির বন্দী অবস্থায় রয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে কিন্তু খবর দিয়েছে। আমরা ডিগিনালার দিকে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু সড়কে পানি রয়েছে কিংবা পাহাড়ের মাটি ধসে পড়েছে কিছু কিছু জায়গায়, তো সবকিছু মিলিয়ে এই অবস্থা রয়েছে পানিবন্দী অবস্থার মানুষের। এবং আমরা আবহাওয়া অফিসের যে তথ্য পেয়েছি, গেল 24 ঘন্টায় খাগড়াছড়িতে 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটি গেল 5 দিনের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত আজকে কিন্তু আমরা দেখেছি তথ্য অনুসারে যেটি পেয়েছি। তবে যেহেতু একটি ভারী বর্ষণ এবং হচ্ছে ভূমিধসের একটি সতর্কতা জারি করা হয়েছে, সেখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে যে সতর্কতা সেইটি কিন্তু অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি মাইকিং রয়েছে এবং নিরাপদ আশ্রয় যাতে মানুষজন আশ্রয় নিতে পারে, সেখানে 135টির মতো আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে এবং এর পাশাপাশি নিরাপদ বিষয় সবকিছু মিলিয়ে প্রশাসনের কিন্তু একটি নজরদারি রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং ডিগিনালার সাথে কিন্তু সাজেকের যে বিদ্যুৎ সংযোগ সেটি বন্ধ রয়েছে এবং সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সামি, এই ছিল আমার কাছে আবহাওয়া জনিত খবরের সবশেষ পরিস্থিতি খাগড়াছড়ি থেকে। নুরুচ্ছাফা মানিক, আপনাকে ধন্যবাদ। আমরা পার্বত্য অঞ্চলের খবরাখবর জানছিলাম। আমরা একটু নোয়াখালীতে যেতে চাই। আমাদের সহকর্মী হাসিব আমাদের সঙ্গে আছেন, হাসিব আল আমিন। হাসিব, কেমন দেখছেন নোয়াখালীর পরিস্থিতি? বন্যা হওয়ার শঙ্কা আছে বলা হচ্ছে, এখন কি অবস্থা? তানিয়া, নোয়াখালীর অবস্থা গত 6 দিনের টানা বর্ষণ, অতিবৃষ্টি, ভারী বৃষ্টি, যার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে নোয়াখালীর 9 উপজেলার
বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কয়েকশো হেক্টর যে কৃষি জমি রয়েছে সেগুলো তলিয়ে গেছে। মানুষের মাছের ঘের, পুকুর শুরু করে গবাদি পশু রাখার যে জায়গা রয়েছে সেগুলোও কিন্তু আ আ জলাবদ্ধতায় আটকে পড়েছে। এখানকার যে মানুষগুলো রয়েছে বিশেষ করে দ্বীপ উপজেলা হাতিয়ার, তারা বেশি জলাবদ্ধতায় রয়েছেন। অতি জোয়ারের ফলে নদীতে পানি নামতে না পারার কারণে এবং নদীর যে খালগুলো রয়েছে সে খালগুলোতে অবৈধ জাল রয়েছে এবং অ অ বিভিন্ন স্থানে বাঁধ রয়েছে, মাছের ঘের রয়েছে সেগুলোতে থাকার কারণে পানি নামতে পারছে না। হাতিয়া উপজেলার যে যারা বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন তারা গত ৩-৪ দিন যাবৎ চুলায় ব আগুন ধরাতে পারেননি, স্কুলে যেতে পারেননি। সেখানকার আ শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে মূলত তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে। আমার পেছনে এখানে পেটকাটা খাল ছিল যেটা কিছুদিন আগে এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন তারা পুনঃখনন করেছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো ভেসাল জাল রয়েছে। অবৈধ ভেসাল জাল এবং বিভিন্ন স্থানে বাঁধ থাকার কারণে মূলত এই নোয়াখালীর যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটার ফলে বন্যার আশঙ্কা করছেন মানুষজন এবং আকাশে এখন বর্তমানে মেঘলা রয়েছে। এতে করে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা হাতিয়া উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বেশ কিছু স্থানে অবৈধ ভেসাল জাল অপসারণ করেছেন। তবে সেগুলো পর্যাপ্ত নয়। নোয়াখালীতে আরো অনেক স্থানে বাঁধ রয়েছে, রিকশাওয়ালার বাঁধ থেকে শুরু করে বেশ কিছু বাঁধ রয়েছে যার ফলে জলাবদ্ধতা থেকে বন্যার আশঙ্কা করছেন নোয়াখালীর মানুষজন। তাদের পূর্বের যে ২৪ এর বন্যার সে ক্ষত এখনো শুকোয়নি। এর ভেতরে যদি আবার আরেকটি বন্যা হয় তাহলে নোয়াখালীর মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। জি, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। হাসিব আল আমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। টানা বর্ষণে কক্সবাজার, বান্দরবান ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ঝুঁকিতে আরও ১২ জেলা, এমন ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অফিস জানায় সুস্পষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টি হতে পারে রোববার পর্যন্ত। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশ জুড়ে টানা বৃষ্টি, কখনো ঝিরিঝিরি, কখনো বা মুষলধারে। এরই মধ্যে পানি বেড়েছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদ নদীতে। বিপদসীমার উপরে বান্দরবনের সাঙ্গু ও মাতারমুহুরীর পানি। টানা বর্ষণে চট্টগ্রাম, ফেনী সহ ১৫ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৩ দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম জেলার পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতের কিছু স্থানে। এর ফলে মূলত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে আগামী ২ থেকে ৩ দিনের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিছু এলাকায়। এখন প্রশ্ন, আর কতদিন চলবে বৃষ্টি? ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু ১১ তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতে অতি ভারী বৃষ্টি হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর ফলে উজান থেকে নেমে আসা ঢলে ২৪ ঘন্টায় প্লাবিত হতে পারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। পরিস্থিতির উন্নতি হতে পারে শনিবার থেকে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। টানা বৃষ্টিতে গাইবান্ধার কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে নদী ভাঙনের ঝুঁকি। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এছাড়া নদী ভাঙনের শঙ্কা রয়েছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ সামিয়া, গত ২ দিন থেকে কিন্তু গাইবান্ধায় টানা বৃষ্টি, কখনো মিশুলধারে বৃষ্টি, কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু গাইবান্ধা শহরের প্রায় ১০টি যে শহরের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেখানে 10টি এলাকা কিন্তু হাঁটু পর্যন্ত পানি, রাস্তার পানি জমে গেছে। এখানে মানুষের চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। পাশাপাশি ড্রেন উপচে কিন্তু পানি পড়েছে, উঠে গেছে রাস্তাঘাটে। আমি এখন রয়েছি গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁটু পর্যন্ত পানি। এই রাস্তায় ছাত্রীরা কিন্তু এখানে তাদের জুতো ভিজে কিন্তু তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে আসছে। এরকমটা কিন্তু গাইবান্ধার যে এইচএসসি পরীক্ষা রয়েছে সেই কেন্দ্রগুলোতেও অবস্থা রয়েছে। গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোড,
রোড, কাচারি বাজার, মুন্সিপাড়া, V8 রোড, মধ্যপাড়া এবং শাপলাপাড়া সহ বিভিন্ন 10টি স্থানে কিন্তু আপনার হচ্ছে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর কারণ হচ্ছে আপনার হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নেই গাইবান্ধা শহরের মধ্যে। পাশাপাশি যেটুকু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটুকুর মধ্যে কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করা হবে সেটা কিন্তু তারা কিন্তু করছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারেই বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু শহরের ড্রেনগুলোর পানি এবং বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে। পাশাপাশি এই বৃষ্টির কারণে কিন্তু গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাগাটা, ফুলছড়ি এবং গাইবান্ধা সদর উপজেলা যে নদী রয়েছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট, করতোয়া, এই সমস্ত এলাকায় কিন্তু নদী ভাঙনের দেখা দিয়েছে এবং তীব্র নদী ভাঙন চলছে। এখানে পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু জায়গায় কাজ করলেও তারা কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আপনার হচ্ছে সেভাবে কাজ করেনি। গত 15 দিন থেকে যে নদী ভাঙন চলছে এতে কিন্তু আপনার প্রায় 2 শতাধিক মানে পরিবার কিন্তু তাদের বাড়িঘর হারিয়েছে এবং গাছপালা, আবাদি জমি প্রায় 900 হেক্টর জমি কিন্তু আপনার হচ্ছে নদীগর্ভে বিলীন হয়েছে, গাছপালা বিলীন হয়েছে। এখানে একটি স্কুলও বিলীন হয়েছে বলে জানতে পেরেছি। পাশাপাশি এখানে পৌরবাসী দাবি করছেন যে এই যে গাইবান্ধা পৌরসভাটা দীর্ঘদিন হলেও পরেও এখানে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ জলাবদ্ধতার খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা গাইবান্ধা থেকে যাচ্ছিলাম জলাবদ্ধতা এবং আবহাওয়ার খবরাখবর। আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আজ সংবিধানের ৫ম সংশোধনীর ভাগ্য নির্ধারণ করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেবেন। রিটে আপিলকারী শুধু পুরো সংশোধনী বাতিল চেয়েছেন, আংশিক বাতিলের পক্ষে মত দেন বাকিরা। সংবিধানের ৫৪টি জায়গায় ছুরি চালিয়ে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুপ্রিম কোর্টে প্রথমেই চ্যালেঞ্জ করা হয় আলোচিত এই সংশোধনী। ২০২৫ সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট বাদ দেওয়া সংক্রান্ত সেই সংবিধান আইনের ২০ ও ২১ ধারা বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরপর এ নিয়ে আপিল বিভাগে যায় সুজন সম্পাদক সহ ৪ ব্যক্তি। শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। পার্লামেন্টে আমরা সরকার বিরোধী দলের পক্ষ বিপক্ষের নানা রকম বিতর্ক বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করছে এবং আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি এবং গণতান্ত্রিক চর্চা চলছে। সেটা এভাবে বলে আমরা আদালতকে যখন বলার পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। শুনানিতে আপিলকারী শুধু পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চান, বাকিরা আংশিক বাতিলের পক্ষে মত দেন। জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যদি মনে হয় যে সংবিধানের আরও কিছু বিধান এই প্রিন্সিপালের কারণে সংবিধানে থাকা উচিত না, তাহলে আদালত যেন সেই ক্ষেত্রে তার রায় প্রদান করেন। তবে এই শুনানির কোনো অংশেই সাংবাদিকদের প্রবেশ করতে দেননি আপিল বিভাগ। সংবিধান সংশোধনীর শুনানিতে সাংবাদিকদের এমন প্রবেশাধিকার নিয়ন্ত্রণের নজির নেই দেশে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচের সব রেফারি আর্জেন্টাইন জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। যদিও এসব নিয়ে চিন্তিত নয় ফ্রান্স, তাদের ফোকাস ম্যাচের দিকে। এদিকে এমিরিকে না খেলা নয়, দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারিং বিতর্কের রেশ এখনো কাটেনি। সে আগুনে ঘি ঢেলেছে কোয়ার্টার ফাইনালের ফ্রান্স মরক্কো দ্বৈরথ, সেটাও রেফারি নিয়েই। শেষ আটে সেই হাই ভোল্টেজ লড়াইয়ে রেফারিদের নাম প্রকাশ করেছে ফিফা। 5 জনের প্রত্যেকে আর্জেন্টাইন, যে কারণে বিস্মিত অনেকে। কারণ এবারের আসরে এই প্রথম এক দেশের সব অফিসিয়াল দিয়ে ম্যাচ পরিচালিত হবে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন সব রেফারি এক দেশের হওয়া স্বাভাবিক কিনা, কেউ মজা করে কান্নাও করেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সব চেষ্টা করছে ফিফা, এমন কথাও বলছেন অনেকে। যদিও আর্জেন্টিনা মিশর আলোচিত ম্যাচের মূল রেফারি আবার ছিলেন ফ্রেঞ্চ, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কোচ লিওনেল স্কালোনি। রেফারি কে এগুলো নিয়ে আগেও ভাবিনি, এখনো আমরা ভাবছি না।
আমাদের ফোকাস প্রতিপক্ষ মরক্কোর দিকে। 2022 বিশ্বকাপ ফাইনালের হারের পর থেকে এ বিষয়টি নিয়ে হয়তো অনেকের তিক্ততা আছে, কিন্তু এটা খেলারই অংশ। আমি মনে করি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন রেফারিদেরকে যোগ্যতার কারণেই দায়িত্ব দেয়া হয়েছে। এবারের আসরে ফ্রান্স অপ্রতিরোধ হলেও দলে অভ্যন্তরীণ কোন্দল চলছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, যেখানে দাবি করা হয়েছে পিএসজি মিডফিল্ডার এমেরিকে না খেলা নয়, দিন দিন হতাশ হয়ে পড়ছেন তিনি। ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন 20 বছর বয়সী ফুটবলার। বৃহস্পতিবার রাতে বস্টন স্টেডিয়ামে ফ্রান্স মরক্কো মহারণ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।